যুদ্ধ কেবল বন্দুক গোলাবারুদে হয় না, যুদ্ধ হয় চেতনায়, বিশ্বাসে। 1871 সালে ফ্রিমেসন আলবার্ট পাইক 3টি যুদ্ধের কথা লিখেন, যা ধাপে ধাপে মানব সভ্যতাকে এমন অবস্থায় নিয়ে যাবে যেখানে মানুষ নিজেই তার বিশ্বাস, তার ধর্ম এবং মানবতাকে নিয়ে প্রশ্ন করবে। তিনি লেখেন, আমাদের পরিকল্পনা বহু প্রজন্মের জন্য। যুদ্ধ হবে 3 বার, প্রতিবারই মানুষকে এক ধাপ করে নিয়ে যাবে এক নতুন ব্যবস্থার দিকে। প্রতিটি যুদ্ধের আগুন মানব সভ্যতার মিথ্যা বিশ্বাসকে পুড়িয়ে ফেলবে। তার মতে প্রথম যুদ্ধ হবে রাজতন্ত্রের পতনের জন্য, দ্বিতীয় যুদ্ধ হবে মতাদর্শগত সংঘাতে, তৃতীয় বা চূড়ান্ত যুদ্ধ বিশ্বাসের নামে। একটি বড় যুদ্ধকে অসংখ্য দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা যায়, কিন্তু আলবার্ট পাইকের কথা থেকে একটি বিষয় পরিষ্কার যে সব বড় বড় যুদ্ধ বিপ্লব তাদের পূর্ব পরিকল্পিত নকশার ফসল। বলা যায় একই চেতনাধারা এবং আর্থিক সহায়তা থেকে সুপরিকল্পিত যুদ্ধ বিপ্লবের সূচনা হয় ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে। বলতে দ্বিধা নাই, ফরাসি বিপ্লব থেকে বাংলাদেশে সবই সাজানো একই পরিকল্পনার অংশ। উদ্দেশ্য হলো নতুন বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করা। পাইকের মতে প্রতিটি যুদ্ধের মাধ্যমে মানুষের বিশ্বাসকে ধাপে ধাপে ধ্বংস করে দেওয়া হবে। এরপর জন্ম নেবে এক নতুন বিশ্ব ব্যবস্থা, যেখানে শাসন করবে জ্ঞান ও বিশ্বাসের নামে নতুন একক শক্তি। আলবার্ট পাইকরা মনে করে বিশ্বাসের উপর বারবার আঘাত আসলেই মানুষ সৃষ্টিকর্তার উপর থেকে মুখ ফিরিয়ে নেবে, লুসিফারকে শ্রেষ্ঠা হিসেবে মেনে নেবে। এটি লুসিফারিয়ান অর্ডার বা ওয়ান ওয়ার্ল্ড অর্ডার। মোট কথা, সমস্ত কিছুর উপর থেকে যখন মানুষের বিশ্বাস উঠে যাবে, তখনই প্রতিষ্ঠিত হবে লুসিফারের শাসন ব্যবস্থা। এই বিশ্বাস ভাঙ্গার যুদ্ধ সংঘাতের সূচনা হয় সম্ভবত ফরাসি বিপ্লব থেকে। পক্ষ বিপক্ষ উভয়কে এই সিস্টেমে নিয়ন্ত্রণে রাখার প্রবণতা শুরু তখন থেকেই। রথচাইল্ড ফ্যামিলি বিপ্লব এবং পরবর্তী নেপোলিয়নিক যুদ্ধের সময় উভয় পক্ষ অর্থাৎ রাজশক্তি এবং বিপ্লবীদের প্রয়োজন অনুযায়ী অর্থ যোগান দিতে এটি উভয় পক্ষকে নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে কাজ করে। ধীরে ধীরে এই কৌশলী যুদ্ধ শাসন ব্যবস্থা শিল্প হিসেবে প্রতিষ্ঠিত হয়। আড়ালে কুশীলবকে তা মানুষ ঘৃণাক্ষরেও জানতে পারে না। যুদ্ধে পক্ষ বিপক্ষ উভয়ই ক্ষতিগ্রস্ত হয় এবং যুদ্ধ পরবর্তী সময় দুর্ভিক্ষ, অব্যবস্থাপনার দরুন এমন পরিস্থিতি তৈরি হয় যাতে মানুষের আস্থা ও বিশ্বাস উঠে যায়। তখনই নতুন সিস্টেম হাজির করা হয়, এটিকেই মানুষ মেনে নেয়। এটি সুকৌশলবিদের মৌলিক দর্শন। বিশ্বাস নষ্ট করে নতুন সিস্টেম হাজির করে। আলবার্ট পাইকের আলো অন্ধকার আধ্যাত্মিক দর্শনের পণ্ডিত বলা হতো। আলো অন্ধকার, ভালো মন্দ, সাদা কালো, সত্য মিথ্যার গোলক ধাঁধা তৈরি করে লক্ষ্য অর্জনের কৌশল তাদের অনেক পুরনো। হয়তো একই সিস্টেম নিয়ন্ত্রিত এই প্রবণতাও শুরু হয় ফরাসি বিপ্লবের কিছু আগে ও পরে। আগের চেয়েও বহুগুণ বেশি নৈপুণ্যের সাথে এই চর্চা এখনও অব্যাহত আছে। বর্তমান প্রেক্ষাপটে কীভাবে মানুষের বিশ্বাস চূড়ান্তভাবে ধ্বংস করার পরিকল্পনা করা হতে পারে তার কিছু উদাহরণ তুলে ধরা হলো। জাতিসংঘকে এক শ্রেণী মানুষ মানবতার প্রতীক হিসেবে ধরে নিয়েছিল। সে বিশাল চূড়ান্তভাবে নষ্ট হয় ফিলিস্তিন যুদ্ধের মধ্য দিয়ে। বিশ্বাস নষ্ট করা যদি উদ্দেশ্য না হতো, তাহলে মিডিয়াকে সম্পূর্ণ অন্ধকারে রেখে গণহত্যা ও ভূমি দখল করা হতো। এটি তাদের পক্ষে অসম্ভব ছিল না। আবার সেই যুদ্ধে একক শ্রেণী মানুষ ছিল যারা একাধিক দলকে বিপ্লবী ত্রাণকর্তা হিসেবে মেনে নেওয়া শুরু করলো। সেই বিশ্বাসও ইতিমধ্যে চির ধরা শুরু করে। শুরুতে বিতর্ক থাকলেও এখন অনেকটা পরিষ্কার হয়ে গেছে যে তারা ফলস এনিমি বা কন্ট্রোলড অপোজিশন হিসাবে কুশলীদের যুদ্ধ কৌশলের অংশ হিসেবে কাজ করে। নিরীহ মানুষ হত্যা, ফিলিস্তিনের ভূমি দখল করে যে যুদ্ধের উদ্দেশ্য ছিল কেউ ভুল বুঝতে পারেন। কিন্তু এই ধরনের স্পর্শকাতর মতবাদ মনগড়া ও গতানুগতিক তথ্য বিশ্লেষণের উপর নির্ভর করে দেওয়া কঠিন। মোট কথা, চক্রান্ত না বুঝতে পারায় দুর্বল আবেগ ও বিশ্বাসের মানুষের এই যুদ্ধ বিশ্বাস ভঙ্গ হয় এবং বিভক্তি তৈরি হয়। এটি কুশলীদের চাওয়া। এরপর সত্য ও মিথ্যার প্রতিপক্ষ হিসেবে রাশিয়া এবং ইরান এই দুটি দেশকে উদাহরণ হিসেবে ধরা যায়। বৈশ্বিকভাবে এই দুই দেশই পশ্চিমাদের চরম শত্রু হিসাবে দেখানো হচ্ছে, কিন্তু এর মাঝেও আছে সত্য মিথ্যার গভীর ধোঁকা। একটি সত্য, একটি মিথ্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় পারস্য মক্কায় কাফেরদের মধ্যে সুসম্পর্ক ছিল। বিগত 60-70 বছরের ইতিহাস ঘাটলে ইরান আমেরিকার মধ্যে কিছু কূটনৈতিক টানাপোড়েন, লোক দেখানো বৈরতা ছাড়া ভালো সম্পর্ক ছিল। ট্রাম্প সরকারের প্রথম দফা থেকে এই সম্পর্ক
তলানিতে ঠেকা শুরু করে, এমনটাই সবাই জানি। কিন্তু সে জায়গা ইস্পাহান থেকে দার্জালের আত্মপ্রকাশ হওয়ার কথা, সেটিকে এত সরল সমীকরণ হিসাবে মেলানো যাবে না। ডিপ ফেক থাকার অনেক আলামত ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। যে পরমাণু অস্ত্র নিয়ে আমেরিকা আজ এত চিন্তা, সেই পরমাণু সহায়তা তো তাদেরই দেওয়া। ইরানের সংসদে ইহুদি সংরক্ষিত আসন, ইহুদিদের জন্য বাড়তি নাগরিক ও ব্যবসায়িক সুবিধা মতো বর্তমান ইসলামী সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বহাল ছিল। এখানে চূড়ান্তভাবে বিশ্বাস নষ্ট হওয়ার আনুষঙ্গিকটি নিশ্চিত হয়ে নিন। মধ্যপ্রাচ্য যুদ্ধে ইরানকে মুসলিম বিশ্বের ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করা হয়েছে। এই প্রয়োজনীয়তা সে কুশলবিদরা ইরানকে নতুন কোনো রূপে উপস্থাপন করতে চায়, হয়তো পরাজয়ের মধ্য দিয়ে নতুন একটি ইরান। এখানেও পক্ষ বিপক্ষ উভয় কুশলবিদদের নিয়ন্ত্রণ আছে। পরাজয় হলে সেটি হবে সাধারণ ইরানিদের পরাজয়। ইতিহাস চলমান যুদ্ধ কৌশল পর্যবেক্ষণ সাপেক্ষ নিশ্চিত করে ধরে নেওয়া যায় যে সরকার বৃহৎ কোনো লক্ষ্য অর্জনে মূল পরিকল্পনাকারীদের যুদ্ধ কৌশলের অংশ হিসেবে কাজ করেছে। পরাজিত করার মধ্য দিয়ে ইরানকে হয়তো আবার মুসলিম বিশ্বের কাছে বিপ্লবী ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করা হতে পারে। শেষ মুহূর্তে মানুষ যখন জানতে পারবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে পারস্য তার বর্তমান ইরানের মধ্যে কোনো তফাৎ নাই, তখন মানুষ আবারও হতাশাগ্রস্ত হয়ে পড়বে। বিশ্বাস উঠে যাবে। মধ্যপ্রাচ্য যুদ্ধে নগ্নভাবে পশ্চিমাদের পক্ষ নেওয়া আরব বাদশাদের প্রত্যাখ্যান করে ইরানকে মানুষ বিশ্বাস করবে। বিশ্বাস উঠে যাবে। মধ্যপ্রাচ্য যুদ্ধ নগ্নভাবে পশ্চিমাদের পক্ষ নেওয়া আরব বাদশাদের প্রত্যাখ্যান করে জানতে পারবে যে প্রত্যাখ্যান করে ইরানকে মানুষ বিশ্বাস করলো। সেই বিশ্বাস যখন বড় আঘাত আসবে, তখন অবশিষ্ট আর কিছু থাকবে না। সেই সময়ই সুকুশলবিদদের হাজার বছরের আরাধনার শাসক শান্তির দূত হিসাবে আত্মপ্রকাশ করবে। একইভাবে সারা দুনিয়া জুড়ে একদল মানুষকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে ন্যায়ের পক্ষে অভিনয় করার জন্য, সত্য মিথ্যার গোলকধারা তৈরির জন্য। বাংলাদেশ প্রেক্ষাপটে পিনাকি ভট্টাচার্যের উদাহরণ। এলজিবিটি উভয়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া একটা চেনিও একরকম অভিনয় করে যাচ্ছে। এদের লোক দেখানো ভালো কাজের ফলাফল শূন্য। একসময় মানুষ ঠিকই জানতে পারবে যে তারা আসলে সাধারণ মানুষের হয়ে কাজের অভিনয় করে গেছে। বিশেষ লক্ষ্য বাস্তবায়নের জন্য নিজের অজান্তেই মানুষ তখন হতাশাগ্রস্ত হয়ে পড়বে, বিশ্বাস নষ্ট হবে, বিকল্প খুঁজতে থাকবে। তখনই উত্থান ঘটবে নতুন শাসন ব্যবস্থার। উইকিলিকস পানামা প্যারারস এর ধারাবাহিকতায় ইপস্টিন ফাইল প্রকাশের উদ্দেশ্য একই, মানুষের বিশ্বাসের জায়গা শক্ত আঘাত করা। ইপস্টিন ফাইল চলমান যুদ্ধ কৌশলেরই একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, যে যুদ্ধের লক্ষ্য মানুষের বিশ্বাসকে ভেঙে দেওয়া। এগুলো আলবার্ট পাইকের পরিকল্পনা একটা প্রমাণস্বরূপ। পাইকদের মতো দার্শনিকরা নিশ্চয় জানত তৃতীয় যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে তাদের পরিকল্পনার সাথে অ্যাস্ট্রোলজিক্যাল পর্যবেক্ষণ অনেক ফারাক। আসলে জানলেও তারা এটি মানে না। এখানেই তাদের সাথে বিশ্বাসীদের পার্থক্য। আচ্ছা, তাহলে এই আলোচনার মূল উদ্দেশ্য হলো আমরা কোনো যুদ্ধ বিপ্লবের অংশ নেব কোনটি থেকে দূরে থাকব, বা কৌশল অবস্থান নেব সেটি। আশা করি ইতিমধ্যে সমাধান হয়ে গেছে। এক কথায় প্রতিটি সাজানো যুদ্ধ থেকে নিজেদেরকে সতর্ক অবস্থানে রাখা উচিত। ফরাসি বিপ্লব থেকে প্রায় সব যুদ্ধ বিপ্লব সাজানো ভারত উপমহাদেশের চূড়ান্ত লড়াইয়ের একই মডেল অনুসারে প্রস্তুতি পূর্ব মুহূর্তেই শুরু হয়ে গিয়েছে। কৌশলবিদরা চায় মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ুক আর ডিপোলেশন এজেন্ডা বাস্তবায়ন হোক। একদিকে ধর্মীয় বিশ্বাসে ব্যবহার করে মানুষকে উস্কিয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে সেই বিশ্বাসকে নষ্ট করে নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়েছে। কাজেই মানুষ মারা বিশ্বাস নষ্ট করে নতুন সিস্টেম চালু করার এই ফন্দি সম্পর্কে সতর্ক থাকা উচিত। আড়ালে যারা পরিকল্পনা করে প্রকৃত যুদ্ধ তাদেরই সাথে। প্রশ্ন হতে পারে কিভাবে বুঝবো কোন যুদ্ধ সাজানো? নিশ্চিন্তভাবে ভারত উপমহাদেশের প্রথম পূর্বের যুদ্ধটি সাজানো যায়। লক্ষ্য ডিপ্লোয়েশন এবং মানচিত্র পরিবর্তন করা। কাজেই যাদের লক্ষ্য বাইতুল মুকাদ্দিস পর্যন্ত পৌঁছানো, তারা এই পূর্বে কৌশলী অবস্থানে থেকে নিজেদের তৈরি করা উচিত, যাতে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে।